তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করা এই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় ধর্মভিত্তিক দলগুলো কিভাবে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করবে বা অসাম্প্রদায়িক হবে তারা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিষয় শুনলেন এবং এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, আর একেবারে 7 দিন পরে ভোট, একেবারে কাছাকাছি চলে এসেছি। রাজনীতির মাঠের দিকে যদি আমরা একটু তাকাই, যতটা না ভোটারদের নজর কাড়ার বা মন জয় করবার চেষ্টা, তার চেয়ে রাজনীতিতে ধর্মের ব্যবহার কে কত বিকৃতভাবে করলো, কে কত সঠিকভাবে চর্চা করছে, এ নিয়ে বিতর্ক চলছে। একই সঙ্গে বিতর্ক চলছে ব্যক্তিগত চরিত্র হননের, যেখানে ন্যারেটিভ বিল্ড করবার কথা বা দেশকে নিয়ে নানান ধরনের ভীষণ জনগণের কাছে তুলে ধরবার কথা, সেই জায়গায় এই জিনিসগুলো চর্চা আমাদের রাজনীতির গতিগন্তব্য কোন বাঁকে নিয়ে ফেলবে। রনি ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি। প্রথমত হলো যে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। আমাদের এখানে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যাই প্রচার করুক না কেন, তাদের কতগুলো মতাদর্শগত জায়গা রয়েছে যেটাকে তারা অনুকরণ করে। একটা সময় তারা যে ধর্মীয় ন্যারেটিভগুলো বাংলাদেশে প্রচার করতো, জামাতের মতো দলগুলো, তারা মূলত সৌদি আরবের যে দায়েশ বা মদুদিবাদ, এটাকে রিপ্রেজেন্ট করতো। তাদের এগেনস্টে যে গ্রুপটা ছিল, তাদের মধ্যে একটা গ্রুপ ছিল আহলে সুন্নাতুল জামাত, আবার কেউ পীর মাশায়েখ, মানে এরা সাধারণত তরিকাপন্থী হিসেবেই পরিচিত ছিল। ধীরে ধীরে যখন তারা, যেমন জামাত যখন প্রথম শুরু করলো, তাদের মওদুদি সাহেবের যে প্রথম গোল ছিল যে তারা রাষ্ট্রের জন্য ভালো মানুষ তৈরি করে দেবে, কিন্তু নিজেরা রাজনীতি করবে, তারপর রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, এটা আসলে তারা ওইভাবে তাদের মানে ধর্মতত্ত্ব, যেটা থিওলজি বলে, ছিল না। কিন্তু 1971 সনের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধে গোলাম আজমের নেতৃত্বে জামাতের যে ভূমিকা, ওটা মওদুদির জামাতের সঙ্গে ছিল না। ফলে ওই সময়টাতে পাকিস্তান জামাতের সঙ্গে কিন্তু বাংলাদেশের জামাতের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে যায়। এবং আপনি দেখেন যে মওদুদি সাহেবের ছেলেও কিন্তু একসময় বাংলাদেশে এসে জামাতের বিরুদ্ধে যাচ্ছে তাই কিন্তু বলে গেছে। তো এখন জামাত যে কোনটা ফলো করে অ্যাট দিস মোমেন্ট, তারা কি তুরস্কের একে পার্টি তাকে ফলো করে, ইরানকে ফলো করে, পাকিস্তানকে ফলো করে? আমার কাছে আমি নিজে বুঝতে পারছি না। কিন্তু যেটা বুঝি যে তারা একটা গোজামিল দিয়ে অনেকগুলো চিন্তাকে একত্র করে একটা ককটেল টাইপের আকর্ষণীয়, যেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আকর্ষণীয় হয়, একটা ঝালমুড়ির মতো। এরকম কিছু একটা আইডিওলজি তারা প্রচার করতে চাচ্ছে। এবং এইবার এই সময়টিতে আমাদের কাছে মনে হলো যে গত 17 মাসে তাদের যে প্রজনন হয়েছে, গত 17 মাসে তাদের যে বিস্তৃতি হয়েছে, এটা একটা রাজনৈতিক দলের অনেক সময় 17 বছর কিংবা 70 বছরও হয় না। এই সময়টাতে জামাতকে দেখে মনে হয়েছে যে ও মাই গড, তারা একেবারে চেঙ্গিস খান যেভাবে মঙ্গোলিয়াতে আবির্ভূত হয়েছিল, বাংলাদেশে বোধহয় জামাত ছাড়ানো কোনো দলই নেই। তাদের কথাবার্তা সব কিছু দেখে এরকম মনে হচ্ছে। এখন তাদের অনেক, যেমন বিশ্ববিদ্যালয়ে তারা অনেক শিক্ষক, অনেক ছাত্রী, মানে তাদের যে হিজাব পরা ছেলে মেয়ে আছে, ছেলেরাও এখানে অনেক হিজাব পরেন, ছেলেরাও হিজাব পরেন, বিশেষ কায়দার হিজাব। আপনি এখনও দেখেন এই জিনিসগুলো আসে, হিজাব পরেন। তো এর বাইরেও কিন্তু তারা আধুনিক কতগুলো মেয়েদেরকে নিয়েছে, যারা খুব অত্যাধুনিক পোশাক আশাক পরেন, যাদেরকে দেখলেই আপনার শরীর মানে ভীষণ রকম মনে হবে, এত আধুনিক এই নারী, এত পুরুষ, ভালো লাগবে আপনার যে অবস্থা। এরকম লোকজনও জামাত নিচ্ছে, হিন্দুদেরকে তারা নিচ্ছে, বৌদ্ধদেরকে তারা নিচ্ছে। তো এটা তাদের আইডিওলজির সঙ্গে মিলে না। কিন্তু তাদের যে বেশিরভাগ যারা নেতাকর্মী, তারা একটা ইসলামী এমিরেটস গঠন করতে চায়, অনেকটা আফগানিস্তানের মতো। এবং তাদের ফেসবুকে যে কথাবার্তাগুলো, সেখানে নারী স্বাধীনতা বা অন্য যে বিষয়গুলোর ব্যাপারে তারা কিছু বলে না, কিন্তু তাদের যারা নেতাকর্মী আছেন তাদের একটা ধারণা যে আসলে আফগানিস্তানের মতো হলেই ভালো হয়, ইরানের মতো হলেই সম্ভবত ভালো হয়, এটা দেখে বোঝা যায়। এগুলো কি পৃথিবীতে কোনো রোল মডেল হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়েছে? ডাজ নট ম্যাটার, তাদের এটা ভালো লাগে।
আপনি এখন এটা ব্যক্তিগত ব্যাপার। এখন ধরুন আজকে ডেইলি স্টারে এসছে যে আফগানিস্তান আবার সেই ১০০ বছর আগে এই মুসলমান দেশগুলোর মধ্যে প্রথম তারা নিষেধ করে দিয়েছিল দাসপ্রথা। এখন তারা আবার সেই নতুন দাসপ্রথা চালু করেছে। তখন অনেকে হয়তো মনে করতে পারে আরে আমার ২০টা দাস থাকবে। মানে দাসপ্রথা তো আমাদের প্রিয় নবীও বিরোধিতা এখন হচ্ছে হ্যাঁ ওইটা উনি ওইভাবে জাস্ট ওই সময়টা তো ওইভাবে বিলোপ করেন, নিরুৎসাহিত করেছেন। তো আফগানিস্তানে সেটা আবার নতুন করে চালু হয়েছে। তা তালেবানরা যদি 10টা দাস 10টা দাসী রাখেন, দাসদেরকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন, হোয়াট এভার মেবি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তাদের ব্যবহার করতে পারছেন, দাসীদেরকে ব্যবহার করতে পারছেন, আপনার কোনো লায়াবিলিটিস নেই। আবার কিছুদিন ব্যবহার করার পরে আপনার গাড়ির মতো পুরনো মডেল হয়ে গেল, আপনি সেল করে দিলেন। তো এই জিনিসগুলো মনের মধ্যে এক ধরনের, আপনি ধরেন আমেরিকার মতো জায়গাতে যে সেক্সুয়াল ভাইব্রেশন এবং যেটাকে বলা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা যে কতটা নিকৃষ্ট হতে পারে সেটা অ্যাপস্টিন কেলেঙ্কারিতে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে পুরুষের মধ্যে যে কোনোভাবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে টাকা কামানো, প্রভাব দেখানো, প্রতিপক্ষকে অত্যাচার করানো, তারপর শেষে ভোগ, সেটা নারীর ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, সেটি এদের মধ্যে যে মানসিকতা একটা, এটা মানে হয় কি, মানে সবার মধ্যেই এই কম বেশি এটা থাকে, সবাই একটু পিঁয়াজ খেতে চায়। কিন্তু ব্যাপার হলো যে আপনি খাবেন ডাইরেক্ট পিঁয়াজ, আর ও বলবো যে না আমাকে একটু ভাজি করে দাও আর কি, এরকম একটা অবস্থা। তা যার জন্য এখন আসলে রাজনীতি তো একটা জটিল একটা বিষয়, তারা একটা ত্রিভুজের মধ্যে ফেলে দেবে, একটা চতুর্ভুজের মধ্যে ফেলে দেবে। তো এই অবস্থাতে এখন নির্বাচনের একটা মৌসুম চলছে, তো তারা যা বলছে তার সঙ্গে আসলে তাদের অন্তরের যে চিন্তার যে মিল নেই, মানে মতের সাথে আদর্শের মত আর একটা, মানে তারা যা বলছে ধর ওরালি ভার্বালি তারা যে বলছে তাদের সঙ্গে চিন্তার কোনো মিল নেই। আবার তারা যে কাজগুলো করছে সেই কাজের সঙ্গে তাদের বিশ্বাসেরও কিন্তু তারা তো বলছে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ বা একটি জাতি অতীত বললাম, অতীত ওটা তাদের বক্তব্য, মানে যখন তারা বলছে বিশ্বাস করেন না, এটা তাদের বিশ্বাস করে, দে ডু নট বিলিভ ইট। রনি ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু শাহেদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। শাহেদ ভাই, রনি ভাই একটি কথা বলেছেন, একটি শব্দ মতাদর্শ এবং আদর্শের মধ্যে তো একটা পার্থক্য আছে। সেই জায়গা থেকে আলোচনা শুরু করে এই যে ধর্মভিত্তিক রাজনীতি যেটি নিয়ে আমরা আলোচনা করছি, এটি আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বা সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে আদৌ কি সহায়ক হবে বা আদৌ কি সম্ভব? এখন ধন্যবাদ রনি ভাই, কিছু বললে আমি মানে এত মন্ত্রমুগ্ধের মতো শুনি, আমি যে কি বলবো এটা বলতে খই হারিয়ে ফেলার মতো। কিন্তু যেটা সাবজেক্ট আপনি বলছেন যে এই মানে একটা নেকড়ের যে সুন্দর পাপেট বিড়াল হওয়ার যে চেষ্টা, যদি আমি জিস্ট করি, সামারাইজ করি, আদতে সে নেকড়ে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে একটা সুন্দর পোষ্য বিড়াল সেটার রূপ ধারণ করা, সেটাতে আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছি। এবং জামায়াত ইসলামের রাজনীতির বিরুদ্ধে যে অভিযোগ যে মুনাফেকের রাজনীতি, যে ধরুন আপনি যেটা না সেইটাকে উপস্থাপন করা, সেইটা একটা চূড়ান্ত ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা না সেটা উপস্থাপন করা, কেন আমি বলছি সেটা বলছি এই কারণে, আমি শেষ করি। নো, ইটস নট অ্যাবাউট পছন্দ অপছন্দ, ইটস অ্যাবাউট দ্য লিটারেচার, ইটস অ্যাবাউট দ্য কমিটমেন্ট ইউ আর থ্রোয়িং। জামায়াত ইসলামীর লিটারেচার, গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র কি বলেছে যে সে একটা সেকুলার স্টেট প্রতিষ্ঠা করবে? তারা চেঞ্জ করেছে। নো, জামায়াত ইসলামীর যে রোকন হয়, যে নিয়োগ হয়, সমর্থক হয়, সেই সমর্থক নিয়োগের প্রধানতম ওয়াদা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। দোষের কি? দোষ তো নাই, মানে এ পর্যন্ত তো দোষ দেখছি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ভালো দিক। দোষটা হলো তখন যখন নির্বাচনকে সামনে রেখে আপনি দ্বীন প্রতিষ্ঠার ওয়াদাটা আপনার সমস্ত জায়গা থেকে আপনি সরিয়ে ফেলেন, এবং যেই মানুষগুলোকে ওয়াদা করে আপনার রাজনীতির মতাদর্শে, আপনি যে বললেন মত এবং আদর্শ, মত আমি দিচ্ছি এটা মত, বাট আদর্শ কি? আদর্শ হচ্ছে আমি দ্বীন প্রতিষ্ঠা করব। সেই দ্বীন প্রতিষ্ঠার ওয়াদায় যখন আমি নাম লিখিয়েছি, শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যখন সেটা থেকে বিচ্যুত হয়, সেটা হলো আদর্শচ্যুতি। তো জামায়াত ইসলামী হলো এই আদর্শচ্যুতির রাজনীতিটা এখন করছে। এবং আমরা এতদিন জেনেছি যে জামায়াত ইসলামী করা এত সহজ না, ছাত্র শিবির করা এত সহজ না, অনেকগুলো বই টই পড়তে হয় না, স্টাডি করতে হয়, ডিগ্রি ধরতে হয়।
তো কৃষ্ণ নন্দী কি ডিগ্রি অর্জন করেছেন যে হয়তো উনি করেছেন। মেজর আক্তার কি ডিগ্রি অর্জন করেছেন যে ওনারা এই জামাত ইসলামী হতে পারলেন? দেখুন, আমি আমার নিজের কথা বলছি না, আমি একটু জামাতের সমালোচনা করি বেশি বলে হয়তো মনে করতে পারেন যে আমি বাড়িয়ে বলছি। আমি একটা সামান্তা শারমিন, যেই কারণে এনসিপির নেত্রী, যেই কারণে তিনি এনসিপি ছেড়ে চলে গিয়েছেন, তার একটা পোস্ট, ছবিটা দেখুন। উনি এই যে শিয়ালের ছবি, নেকড়ে, উনি অনেকগুলো ভেড়ার মধ্যে দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে শিয়ালটা আসলে ভেড়ার যে চরিত্র, চেহারা, সেটি ধারণ করেছে। এটি 3 দিন আগে যখন নারী বিষয়ে জামায়াত ইসলামীর কথাটা লিক হলো, তখন সে লিখেছে, শিয়াল যতই ভেড়ার ছাল পাড়ে ভিড়ে থাক না, ছাল পরে পালে ভিড়ে থাক না কেন, কোনো এক গধূলি বেলায় ঘটে মহা মুসিবত। আকাশ পানে মুখ তুলে একটা হুক্কো হওয়া ডাক ছাড়ার দুর্নমনীয় খায়েশ বেশি দিন সংবরণ করা যায় না। খুবই রূপকর্থে লিখেছেন, কিন্তু বাস্তবের যে রাজনীতি, জামায়াত ইসলামের যে রাজনীতি, সেটাকে তিনি একটা ছবির নাম লেখে নাই, কিন্তু ওই দিনই লিখেছেন এবং এটা বোঝা গিয়েছে যে ভেড়ার পালের মধ্যে নিজের চেহারা লুকিয়ে থেকে যে শিয়াল আছে, এই শিয়াল কোনো একটা সময় তার লোভ সংবরণ করতে পারবে না এবং হুক্কা হুয়া দিয়ে উঠবে, সেটা হবে মহা মুসিবত। আজকাল এই যে ভেড়ার সুন্দর চেহারা, সাদা লোম, যে চেহারা, সেইটার অন্তরালে যে রাজনীতি আছে, এটি শুধুই কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না। আপনি যদি নির্বাচনের আগে আপনার লিটারেচার পরিবর্তন, গঠনতন্ত্র পরিবর্তন করে যদি আপনি ওয়াদা করতেন, আমরা মানতাম, কিন্তু আপনি গঠনতন্ত্র আপনার জায়গায় আছে, সামনে থেকে আপনি একটা লেবাস ধারণ করে ইনক্লুসিভ সোসাইটি গঠন করার যে প্রচারণা চালাচ্ছেন, সেটা আপনার যে আদর্শ, সেটা আদর্শের পরিপন্থী। সো নির্বাচনের পরে যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা পান, হয়তো আপনি শিয়াল নেকড়ের চরিত্রে ফিরে আসবেন। তখন যখন ফিরে আসবেন, আমাদের আর কিছু করার থাকবে না, বলার থাকবে না। সেটাই হচ্ছে সবচেয়ে আমার বড় ভয়। তাহলে কি মানে তারা যে অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের কথা বলছে, এটি তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? স্ট্যান্ডবাজি এক অর্থে, শুনুন, মানুষ পরিবর্তনশীল, রাজনৈতিক দলগুলো পরিবর্তন হতেও পারে। হ্যাঁ, সেটা একটা, সেই কথাটাই বলছে যে আমাদের একবার একটু বিশ্বাস করে দেখেন, হ্যাঁ, তাই না? তো এখানে আপনার মন গলে যাওয়া স্বাভাবিক, রাইট? এখন অনেকের মন গলছে, দোষের কিছু নেই, কিন্তু আমি যদি বলি আপনাকে যে এইটাতে যে বিষ আছে, এটা অতটা ক্ষতি করবে না, আপনি একবার একটু বিশ্বাস করে এটা খান, মানে সমস্যা হবে না। তা আপনার মন গলে যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে তো কি হবে পরিণতি, সেটা আপনি জানেন। আমরা তো 1996 সালেও শেখ হাসিনাকে একবার বিশ্বাস করেছিলাম। উনি তো ওনার লেবাস পরিবর্তন করার রাজনীতি যারা করে, সেটা একটা বড় ভয় এই কারণে যে উনি ওনার লেবাস পরিবর্তন করেছিলেন হিজাব টিজাব দিয়ে ইসলামিক ভোট টানার জন্য, যে কিন্তু পরবর্তীতে তো তার আগের লেবাসে ফিরে যেতে খুব বেশি সময় নেয় নাই, একটা ফ্যাসিস্ট চরিত্রে ফিরে যেতে সময় নেয় নেই। এখন বলতে পারবেন যে না, 96 থেকে 2000 কম্পারেটিভলি ওয়াজ বেটার রেজিম। আমি স্বীকার করি না বেটার রেজিম সেটা, কিন্তু জামায়াত ইসলামের রাজনীতিতে যেটা ভয়, সেটা হলো, আমি একটা লেখায় লিখেছিলাম যে তলোয়ারের সাথে কখনো গণতান্ত্রিক আলাপ হয় না, বিতণ্ডা হয় না। আপনি যখন তলোয়ারের রাজনীতি করেন, তখন ধর্মের নামে যখন আপনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেন, তখন সেটা ধর্মের নামে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করে। এই কারণে করে যে আপনি অনায়াসে নারাই তাকবীর স্লোগান দিয়ে আরও 10 জনকে আপনি উত্তেজিত করতে পারেন এবং জায়গায় আপনি ধর্মরক্ষার নামে মানুষকে মেরে ফেলতে পারেন। নারাই তাকবীর তো দোষের কিছু না, এটা তো আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে জোরসে বলো। নো, আমি নারাই তাকবীর স্লোগানের বিরুদ্ধে বলছি না। জয় বাংলার স্লোগান ওয়াজ ভিত্তি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফাইট, রাইট? কিন্তু জয় বাংলার নাম করে কিভাবে মানুষ পিটিয়ে মারা হয়েছে, তাই বলে কি জয় বাংলার স্লোগানের যে মুক্তিযুদ্ধের সময় মাহাত্ম্য, সেটাকে রাষ্ট্রীয়ভাবে দলগতভাবে ফ্যাসিবাদ কায়েমের জন্য কত জঘন্য নিকৃষ্টভাবে ব্যবহার করা হয়েছে, তাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইটি কোনো দলের স্লোগান হওয়া উচিত ছিল না, কিন্তু এইটার নাম করে যখন আপনি শেরপুরে মানুষ পিটিয়ে মারেন, তখন তো সেটা ধর্মের নামে ফ্যাসিবাদ। এবং ধর্মের নামে ফ্যাসিবাদ যখন কায়েম হয়, তখন আপনি কোনো মতাদর্শ দিয়ে
আর সেইটাকে কাউন্টার দিতে পারেন না, না মুক্তিযুদ্ধের চেতনা, না গণতন্ত্রের চেতনা। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখছি যে হিন্দু খতরে মেহে, একটা হিন্দু প্রধান দেশে তাদের স্লোগান হলো হিন্দুরা বিপদে আছে। এটা হচ্ছে মোদির রাজনীতি। সুতরাং তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে যে মুসলিমদের কল্লা কাটে, মুসলিমদের জীবন দুর্বিষহ করছে, সকল ভারতীয়দেরকে বাংলাদেশি বলে ট্রিট করছে, এই যে শাসন ব্যবস্থা গত 15টা বছর, সেই জাতাকল থেকে ভারতীয়রা বের হতে পারছে না। আমরা যদি এখানে নারায় তাকবীরের ফ্যাসিবাদ কায়েম হয় একবার ধর্মের নামে, আমার ভয়টা হচ্ছে ওই যে বিষ আমার খাইতে সমস্যা নাই, কিন্তু একবার খাওয়ার পরে যে দীর্ঘমেয়াদী আমরা ফ্যাসিবাদের জাতাকলে পড়ব। শেখ হাসিনার ফ্যাসিবাদ আমরা 17 বছরে দূর করতে পেরেছি নানান চড়ুতরায় পেরিয়ে, এইটা আমরা 34 বছরে পারবো বলে আমার মনে হয় না। সুতরাং বিষটা খাওয়া যাবে না। আমরা আসলে ধর্মের নামে ফ্যাসিজম হবে না ধর্মের নামে সম্প্রীতি হবে, সে বিষয়ে আরও একটু আলোচনা শুনবো দুজনের কাছ থেকে। আপনারা দুজনই বেশ ভালো বলছেন। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আরও আলোচনা শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম। বিরতির আগে শাহেদ আলম, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি একটি কথা বলছেন যে ধর্মীয় ফ্যাসিজমের দিকে যাচ্ছি, এটি আমার কাছে আসলে সঠিক মনে হচ্ছে না। রনি ভাই, আপনি কি মনে করেন? আমরা কি ধর্ম তো ফ্যাসিজমের জন্ম দেয় না, ধর্ম তো মানুষকে মুক্ত করে, শান্তি দেয়, তাই না? আমি কিন্তু বলি নাই ধর্মীয় ফ্যাসিজম, ধর্মের নামে, হ্যাঁ, ধর্মের নামে। আসলে তো ধর্ম মানুষকে মুক্ত করে দেয়, শান্তি দেয়। শাহেদ ভাই, এই কথাটা কি ঠিক বলছেন? না না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি শাহেদ সাহেবের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছিলাম। এমনি ইদানিং তার খুব সাহস বেড়ে গেছে, অনেক মানে জামাতের বিরুদ্ধে যেভাবে কথা বলে, আমাদের আসলে বাংলাদেশে শাহেদ আলম ছাড়া এইভাবে আসলে এভাবে ঘুরে ফিরে বেড়ায় রাতে বিরেতে, আর জামাতের বিরুদ্ধে কথা বলে এরকম লোক নেই, তো সিঙ্গেল পিস আর কি। তো আমি ভয় পাই কারণে যে আমি কখনো দেখিনি জামাত আসলে রক ঠক কাটছে কি না। দেখেননি? না, দেখিনি, কিন্তু শুনি যে রক কাটে। তো এই যে রক কাটে, ব্লেড দিয়ে কাটে না খুর দিয়ে কাটে, আই ডোন্ট নো। আমি যখন তার কথাবার্তা শুনি, আমি খালি আটকে উঠি যে শাহেদ আলমকে ফেলে দিচ্ছে, সুন্দর করে রক কাটছে, আর সে জোরে জোরে চিৎকার পড়তেছে, আর বলতেছে 71-এর সে স্মৃতি মনে করতেছে। মানে এই জিনিসগুলো আমি চিন্তা করি। সেদিন কথা বলতেছিল, আমি কি আল্লাহ শাহেদের কোনো গন্ধ আমার গায়ে যদি লেগে যায়, আর যদি আমারে ধরে তোমাকে শাহেদ মনে হচ্ছে রাস্তায় চলতে ফিরতে, হয় কি, ওদের তো অনেক যোগ্যতা। ওরা অনেক সময় দেখা গেলো যে বোরকা পরে আসছে, এখন চেহারা তো বোঝা গেল, মুখের দিকে না তাকায় ওই যে ওর পাশে বসছি, শাহেদ গন্ধ আসছে, ধরে ফেলে গোলাম মোল্লা রানীকে। আর বাপের দেওয়া জীবনটা হারাতে আমি কাঁপছিলাম ভয়ে আর কি। তো আপনি যেটা বলছিলেন সেটা হলো যে যারাই ধর্মীয় রাজনীতি করে, দে হ্যাভ ম্যানি গুড স্টোরিজ। যে কোনো একটা আইডিওলজি যদি আপনাকে প্রচার করতে হবে, একটা সুন্দর গল্প তৈরি করতে হবে, অসাধারণ একটি গল্প। এই পৃথিবীতে যারা ধর্মভিত্তিক রাজনীতি করেছে, সেটা ফেরাউন জমানাতে ফেরাউনদের কথা চিন্তা করেন, তারপরে আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের কথা চিন্তা করেন, তারা সবাই নিজেদেরকে দেবতার পুত্র, কখনো কখনো নিজেদেরকে গড আল্লাহ, বা কখনো কখনো আল্লাহর অবতার হিসেবে বলে অসাধারণ একটি গল্প তৈরি করেছে, এবং সেই গল্পটা বিশ্বাস করানো হয়েছে মানুষকে। ইসলামের যে স্টোরিগুলো, সেই স্টোরিগুলো হলো যে এটার একটা ইতিহাস আছে, মানে এটা কেবলই মাত্র গল্পতে সীমাবদ্ধ নয়। যেমন তাদের একটা কোরআন আছে, হাদিস আছে, এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে কতগুলো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, লিগেছি, এবং এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এখন তারা কথায় কথায় হযরত উমরের কথা বলবেন, হযরত আলীর কথা বলবেন, বা হারুন রশিদের কথা বলবেন। তো এই যে ইসলামের যে জুরিসপ্রুডেন্স, ধর্মতত্ত্ব, থিওলজি, আর জুরিসপ্রুডেন্স বলতে যেটা বলে তাদের যে কালা কানুন, কোনো জায়গার মধ্যেই আমি অন্তত একজন ইতিহাসের ছাত্র হিসেবে দেখিনি যে জামাত যেভাবে ধর্মকে প্রাধান্য দিয়ে শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করার জন্য যেভাবে জান্নাতের কথা বলে মানুষজনকে ভোটের দিকে আনতে চাচ্ছে বা মানুষের আনুগত্য কামনা করছে, এটি আমি কখনো দেখিনি। এখানে যদি আপনি হারুন রশিদের ইতিহাস দেখেন, তার ডাইনেস্টিতে সাম্রাজ্যে মাত্র 17% ছিল মুসলিম, আর বাকি সবাই কিন্তু বিধর্মী ছিল।
ফলে তাকে এই রাষ্ট্র চালানোর জন্য সিরিয়াতে রোমান আইন ফলো করতে হয়েছে। এই রাষ্ট্র তাকে চালানোর জন্য পারস্যে তাকে পার্সিয়ান ল, সেই পার্সিয়ান ল চালাতে হয়েছে। জাজিরাতুল আরবে মক্কা মদিনাতে চলতে হলে তাকে গোত্র, মানে আরবের যে গোত্র, সেই আইন চালাতে হয়েছে। ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট সেখানে ছিল না। এমনকি মুয়াত্তা, ইমাম মালিকের যে রচিত মুয়াত্তা, সেই মুয়াত্তা খলিফা আল মনসুর গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা পুরো রাজ্যে তারা চালাতে পারেননি। তো সেক্ষেত্রে 18 কোটি মানুষের এই বাংলাদেশে, যেখানে আমাদের সিআরপিসি আছে, বাংলাদেশ পেনাল কোড আছে, ক্রিমিনাল কোড আছে, তারপর শেষে আমাদের ল অফ কন্ট্রাক্ট আছে, সবগুলো ল পরিপূর্ণ, সাংবিধানিক ল আছে, ম্যানি থিংস। সেখানে তারা সারিয়া আইন চালাবে, আল্লাহর আইন চালাবে, এবং এই যে বর্তমান আধুনিক আইনের সঙ্গে অন্যান্য আইনের একটা সমন্বয় করবে, এটা কিভাবে করবে আমার মাথায় না, তারা তো শারিয়া আইনের কথা বলছে না। অন্য যাই করুক না কেন, তারা সারিয়া আইন বাদ দেখ, তারা আল্লাহর আইন চালু করবে। এটা তো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। ইনসাফই যদি তারা করতে চান, ইনসাফটা কি আওরঙ্গজেবের মতো হবে? ইনসাফটা কি বাদশাহ আলমগীরের মতো হবে, না আলাউদ্দিন হোসেন শাহের মতো হবে? তাদের কাছে তো একটা ব্যাপার হলো, গত 1400 বছর ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে যে কথাগুলো বলতে চাচ্ছে, প্রত্যেকটারই একটা রাষ্ট্রীয় কাঠামোতে একটা উদাহরণ তৈরি হয়েছে। এখন সেই উদাহরণটার মধ্যে তারা কোন উদাহরণটাকে তারা আইডেল মনে করছে? তারা কি তুরস্কের এরদোয়ানের আদর্শ মনে করছে? তারা সেই কথাগুলো বলছে না। তো এই কথাগুলো যখনই আপনি বলছেন না, মানুষ, আমাদের দেশের মানুষ কি, আপনি যদি একজন মানুষের সামনে একটু মানে কোরআনের আয়াত যদি আরবিতে বলেন, আমি অনেক জায়গায় দেখছি যে এখন তো এআইয়ের মাধ্যমে অনেক দুষ্ট জিনিস পাওয়া যায়, তো বলে যে বাংলাতে 100টা গালি দেয়, 100টা গালি দিয়ে বলে যেটা আরবিতে একটু অনুবাদ করে দাও। তো ওই বাংলার গালিগুলো খুব বাজে গালি, ওইগুলো আরবিতে অনুবাদ করে দিয়ে ওইটা আবার ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে নিচেকে সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু গালি তো খুব বাজে গালি। মানুষের হলো এরকম একটা অবস্থা, আর সেই লোক তো খালি হা রিয়াক্ট দেয়। ধর্মভিত্তির জন্য মানুষ বুঝে না, বেশিরভাগ লোক মানুষ বুঝে না। আপনি জীবনে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন ওয়াজ হয়, ওয়াজে যদি বলেন, প্রথম হুজুর এসে শুরু করে কি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি, এই কথা দেখেছি আপনি পার্লামেন্টে বলতেন এগুলো। এখন আপনি তারা জিজ্ঞেস করলেন যে এটার অর্থ কি, ওই যে হুজুর তিনিও বলতে পারবেন না, বক্তা সেও বলতে পারবেন না। দুজন বলে আরে শুনতে ভালো লাগে, সুর ভালো, এই জন্য আমরা মাথা নোয়াচ্ছি, আরবি মনে হচ্ছে। তো এখন এই যে আমাদের যে মানে মানুষের দুর্বলতম জায়গাকে ব্যবহার করে আপনি যদি রাজনীতি করতে চান, ব্যবসা করতে চান, ওটা সাস্টেনেবল হয় না। আপনার যে কোনো সাস্টেনেবল যদি কোনো জিনিস করতে হয়, সেটা ব্যবসা বলেন, রাজনীতি বলেন, বন্ধুত্ব বলেন, ইউ মাস্ট বি ট্রান্সপারেন্ট। আপনাকে স্বচ্ছ হতে হবে, পরিষ্কার করতে হবে আপনার ধারণা। যে আমি এই কাজগুলো করতে রনি ভাই, একেবারে এক বাক্যে যদি বলি, একটা প্রশ্ন করি, আপনি এক বাক্যে উত্তর দিবেন। সেটি হচ্ছে, আপনি কি কনফিউজ যে কেউ এরকম ধর্ম ব্যবহার করছে? তারা কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমাদের মধ্যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ আমি খুব ফলো করতাম। উনি একটা প্রায়ই ওয়াজে একটা কথা বলতেন, এ হাল তেরা চাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন যে অতিভক্তি সবসময় চোরের লক্ষণ। সেটা বিএনপির যারা অতিভক্তি দেখাচ্ছে, শাহেদ সাহেব এখন তো আছেন বিএনপির সাথে, সে বুঝেন যে এই অতিভক্তির কবলে পড়ে বিএনপির এখন এই অল্প কয়েকদিন কী অবস্থা হয়ে গেছে। জামাতের মধ্যে অনেক লোক আছেন, ধর্মের মধ্যে খুব বড় হুজুর, বিশাল পেট, বিশাল দাড়ি, মানে দেখেই মনে হয় যে আকাশ থেকে এই মাত্র বোধ হয় মানে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে আলাদা মানে পাপমুক্ত করে নামিয়েছে। ওর পেটের মধ্যে যে কত দুষ্ট বুদ্ধি, এটা আপনি মানে টেরি পাবেন না। তো এরকম হয় কি, যে কোনো জায়গাতে দেখবেন যে ওভার অ্যাক্টিং হয়ে যায়, সেটা হয় না। কিন্তু রাজনীতিতে, কর্মজীবনে, আমি নিজের ছোট জীবন, তবু এই শহরে আমার বসবাস, মানে কর্মজীবন, আমি 42 বছর যাবৎ কর্মে নিযুক্ত আছি। এই 42 বছর কত রাজা আসলো, কত বাদশাহ গেল। আমি খুব বড় মানুষটা, কিন্তু দেখছি তো কত ব্যবসায়ী আসলো এই বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, এখনই গুলি করে ফেলবে, মানে 4-5টা বডিগার্ড ছাড়া চলে না। কয়েকদিন পরে দেখি কি যে মানে জামা কাপড় ছেঁড়া, কি অবস্থা, মানে বডিও নাই, গার্ডও নাই, কিছুই নাই। এই সমাজে কত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আজকে মার্সিডিজ কিনে, কালকে বিএমডব্লিউ কিনে, তারপর দিন রিক্সায় চলতে পারে না, সবাই রনি ভাই কিছু টাকা দিবেন কিনা। তো যার জন্য হয় কি, আমার কাছে আসলে ওভার অ্যাক্টিংটা, সে যে কোনো জায়গায় হোক না, আমার খুব ভয় লাগে, ভীষণ রকম ভয়। রনি ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। শাহেদ আলম ভাই, রনি ভাইয়ের শেষ শব্দ ধরে আলোচনা শুরু করতে চাই আপনার কাছ থেকে। ওভার অ্যাক্টিং, রাজনীতিতে কি এখন ওভার অ্যাক্টিং চলছে? দেখুন, আমি রনি ভাইয়ের উত্তর দিব। তো যেটা বললেন যে না আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, আমার গায়ে না, আমার একটা বিষয়, রনি ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি বলছি, এবং আমি কিন্তু একটা বিষয় এটা স্বীকার করি। দেখেন,
আমি যখনই জামায়াতের বিরুদ্ধে কথা বলি আমার না এখানে তো আসলে বিরুদ্ধে বলার না, কিছু আমি নেই। রিয়েলিটিটা তুলে ধরি, যেটা এখনই ধরবো আমি, কিন্তু সেটা ধরে নেওয়ার আগে একটা জিনিস বলি আছে যে তাকে নিয়ে যে বলছি personally। আমার ফেসবুকে ফ্রেন্ডের অন্তত 30% সরাসরি জামায়াতের রাজনীতি করে, এবং আমি যা লিখি বলি এটা কিন্তু তাদের জ্ঞাতের বাইরে না। আমি অনেক জামায়াতের নেতাকে দেখছি আমার টকশো পরে কিংবা এর পরে, ভাই আমি জামাত করি বাট আপনাকে ভালো লাগে বলে আমাকে জড়িয়ে ধরে। তো আর যে গালাগালি আমাকে দেয়, আমি বলি ওইটা তো রক কাটার চেয়ে অনেক ভালো। আমাকে গালি দিয়ে যদি তার রক কাটা নেশাটা চলে যায়, তো রক কাটা গালি দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে গালি ভালো না? তো গালি আমি সহ্য করি, আমাকে গালি দেয়, এবং সামনাসামনি কেউ আমার সাথে এনকাউন্টার করে না। সো দ্যাটস আ গুড, ভেরি গুড থিং। আই শুড ডেফিনেটলি তাদেরকে বলো, এবং যেটা আমাকে সাহস দেয় বুক ফুলিয়ে এই বাংলার মাটিতে চলাচলে, এবং আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ। রনি ভাই যেটা বলছে সেটা হলো ইনসাফের রাজনীতি। আপনি প্রশ্ন তুললেন যে ইনসাফের না, তারা রাজনীতি, ইনসাফের বাংলাদেশ হ্যাঁ, গড়বার কথা আচ্ছা, বলছেন। এখন ইনসাফের রাজনীতি বলার জন্য কিছু তো নমুনা আপনাকে দেখাতে হবে না? তারা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়নি, দেখাবে কি করে? যায়নি, কিন্তু গেলে আপনি কি করবেন? এটা আপনার হাতির দাঁত, সকালের সূর্য পুরা দিনটা কেমন আপনাকে বলে দেয় না? এই যে ঢাকা 17 আসনের প্রার্থী মিলিটারি পুলিশের সাথে শুধুমাত্র তার গাড়ি যেতে দেয়নি বলে, মিলিটারি পুলিশ তো আর নর্মাল পুলিশ না, দে হ্যাভ দ্য পাওয়ারমেন্ট টু শুট এনিওয়ান। ক্যান্টনমেন্ট আইনই আলাদা। আইনি আলাদা। এখন এই ব্যক্তি এমপি হতে পারেননি শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী দাবি করে। যেই হ্যাডামটা তিনি দেখালেন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীকে পাচাটা বলে তিনি যে অভিযোগটা করলেন, ইট সেজ হু দে আর ইনসাইড। এরা তো তাদের ইনসাফের রাজনীতি। এই একই প্রার্থী দুদিন আগে বলছেন ঢাকার কোনো আসন আমরা তাদের দিব না। না, তিনি তো ক্ষমাও Who are চেয়েছেন। you to say that ঢাকার কোনো আসন আপনি দেব না? এই যদি আপনার হ্যাডাম হয়, আপনার মনস্তত্ত্ব হয়, আপনি তো ইউ আর নো ডিফারেন্ট দ্যান শামীম ওসমান অ্যান্ড জয়নাল হাজারী অ্যান্ড আওয়ামী লীগের গং। এইটা কি আপনার ইনসাফের রাজনীতি? আমরা শেরপুরে যে ভদ্রলোক মারা গেছে বাদল সাহেব, ওনার রুহের আক্তার মাগফিরাত কামনা করি, আমি লিখেছি সকালে। দেখেন, অথচ এক সপ্তাহ আগেও এই লোক জানতেন না তাকে চলে যেতে হবে, কিন্তু তিনি নিজের ওই শক্তি সামর্থ্য দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পা ধরে মাপ চাইছে, বলছে দুইটা পায়ে ধরে এখান থেকে যায়েন না। উনি সেটা না করে, না আমাকে এখানে আমার শক্তি সামর্থ্য দেখাতে হবে, আমার কিছু করার নাই। এটা কি ইনসাফের রাজনীতির নিদর্শন? আজকে একটা পোস্ট দিয়েছি আমি, সেটা হলো ইবনে সিনা গত 26 জানুয়ারি একটি চাকরির সার্কুলার দিয়েছে, জব, যেখানে বলছে তাদের লিগ্যাল অ্যাডভাইজার লাগবে, নারীদের অ্যাপ্লাই করার দরকার নাই। জামায়াতের প্রতিষ্ঠান ইবনে সিনা, যেই দেশের 54% নারী, সেইখানে 51% ভোটার নারী। আমি ভোটার, পুরো জনসংখ্যারও 50%-এর বেশি নারী। আপনি কয়েকদিন আগে একটি ডেটা ডেইলি স্টার প্রকাশ করেছে, ইসলামী ব্যাংক, যেটা তাদের নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান, সেই নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে নারী, এই যে আমি এখানে দিয়েছি, নারীর আছে তাদের 13,500 কর্মীর মধ্যে 510 জন, যেটা আবার আওয়ামী লীগের এসালমের নিয়ন্ত্রণাধীন আমলে বেশি নিয়োগকৃত। তো এই 510 জন মানে 3.8%, ওয়ারেস বাংলাদেশ ব্যাংকের ওভারঅল নারী কর্মী হচ্ছে 17 থেকে 18%। একটা দেশে 17 থেকে 18% নারী। আর ইসলামী ব্যাংক, তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নারীর সংখ্যা 3.8%, এবং যেই জব সার্কুলার তারা ইবনে সিনায় দিচ্ছে বলছে নারীর অ্যাপ্লাই করার দরকার নেই। এই আপনার ইনসাফের রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র? তো আপনি যদি নির্বাচনে জয়ের আগেই এগুলা করেন, জয়ী হলে আপনি কি ইনসাফ দেখাবেন আমাদের? জি শাহেদ ভাই, জয়ী হলে কি ইনসাফের রাষ্ট্র আমরা পাবো সে বিষয়ে আলোচনা শুনবো। আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমরা বিরতির আগে শাহেদ আলম আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে একটি রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে যে বোঝাই যাচ্ছে যে কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা পাবো। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে প্রথম পা রেখে তিনিও কিন্তু মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার কথা বলেছেন। মানে দুই দিক থেকেই কিন্তু একটা ধর্মীয় রাষ্ট্র বা ধর্মভিত্তিক রাষ্ট্র বা ধর্মীয় অনুপ্রেরণায় একটি রাষ্ট্র বানাবার চিন্তাভাবনা বা প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি কিভাবে বাস্তবায়ন করবেন?
আমার মনে হয় যে এটি রনি ভাই বললে ভালো আপনি না। একটু ছোট করে বলেন। না, এখন ছোট করে বললে আমি মদিনা সনদ তো আমরা কে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইনি। শেখ হাসিনাও মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন। ইনসাফের রাষ্ট্র, মদিনা সনদের রাষ্ট্র হ্যাঁ। মুখোমুখি করলে কি সাংঘর্ষিক হয়? কোনোভাবে দুটোই তো একই তো। কোনোভাবেই সাংঘর্ষিক না। আপনি দেখবেন যে আপনি যা বলছেন এবং আপনার যে কাজ সেটা অ্যালাইন করে কিনা। তো আমি যে সমালোচনাটা করছি যে আপনি বলছেন আপনি মদিনা সনদের রাষ্ট্র মানে ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। এখন আপনার কাজ নিয়ে প্রশ্ন তুললেই তোমার মা বেশ্যা, তোমার জন্ম হইল কেমনে, পতিতা, তো এটা কি যায় কিনা আপনার কথা এবং কাজের সাথে যায় ইনসাফের সাথে কিনা? যায় না। তো আমরা কি বিএনপি তারেক রহমানকে কিংবা তার সমর্থকদেরকে দেখছি যে এরকম মিলিটারি পুলিশকে দিয়ে হুঙ্কার দিচ্ছে কিংবা মাঠ দখল করছে, গায়ের জোরে মাঠ দখল করছে, কিংবা ধরুন তারা নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা বৈষম্য মধ্যে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য তারা এনাফ এক্সাম্পল তৈরি করছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, আমি অস্বীকার করছি না। এটি অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত সত্য তো অনেকগুলোই না। এক্স্যাক্টলি। এবং আমি তো বলেছি যে ধরুন বাংলাদেশের ইকোনমিটা এরকম যে এই দেশে প্রপার সিস্টেম গড়ে ওঠে নাই, একটা দালাল নির্ভর, ফড়িয়া নির্ভর একটা বিজনেস আমাদের অর্থ ব্যবস্থা। সেই দালাল এবং ফড়িয়ার যে অর্থ ব্যবস্থা, সেখানে লোকাল ইকোনমির ইজারাদার হিসেবে, রক্ষাকর্তা হিসেবে যেহেতু আইন শৃঙ্খলার পর্যাপ্ত নিয়ন্ত্রণ নেই, সুতরাং স্থানীয়ভাবে কেউ কেউ ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়ে যায়। একজন ব্যবসায়ী তাকে পয়সাটা দেয় মাসোয়ারা হিসেবে, ওই ব্যবসায়ী তার নিরাপত্তা নির্ধারণ করে। এটা ঔপনিবেশিক আমল থেকে একেবারে। এবং এই দেশে আমল থেকে যদি আপনি একেবারে আমাদের ইসলামের সবচেয়ে দয়ালু শাসক কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, না? উনি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, ওনাকেও যদি কি সমকক্ষ কাউকে এনে বসিয়ে দেন, এটা আপনি এই সমস্যা জিরো করা সম্ভব পারবেন না, ইটস ইম্পসিবল। হ্যাঁ, 50 বছর পরে, 100 বছর পরে তখন নিয়ন্ত্রণে চলে এখন পারবেন না। সুতরাং বিএনপির ভিতরে অভিযোগ আছে, কিন্তু বিএনপি কি করেছে বিপরীতে? যার বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা এরকম 7-8 হাজার মানুষকে তারা বহিষ্কার করেছে এবং সেটি প্রকাশ্যে করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে যে এর সাথে আমার কোনো দায়বদ্ধতা নাই, এবং বহিষ্কৃত অন্তত 4-5 জন মারাও গিয়েছেন নানান প্রতিপক্ষের হামলার শিকার। তো আমি ছোট করে বলছি যেন রনিভাইয়ের কথা আমি শুনতে পারি, যে আপনাকে দেখতে হবে আপনি যা বলছেন এবং যা করছেন সেটার সাথে আপনার যোজন দূরত্ব আছে কিনা। আমি তো মনে করি এখনো পর্যন্ত বিএনপি এবং তাদের যে রাজনৈতিক এজেন্ডা, যে স্বপ্ন আমরা দেখছি, নারীদের ক্ষমতায়ন, কৃষকদের উন্নয়ন, সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, যেসব প্ল্যানের কথা আমরা শুনছি, তরুণের কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমি, দিজ আর দ্য হোপ, এবং তারা অ্যালাইন্ড উইথ দেয়ার। আজকে আমি দেখলাম কড়াইল বস্তিতে তারা বিএনপির উদ্যোগে ফ্রি ওয়াইফাই তারা একটা ওপেন করেছে। তো এটা তো তাদের ওয়াদা যে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা পাবলিক স্পটগুলোতে এমন ডিভাইস বসাবো যেন মানুষ চেষ্টা করবে, তারা বলছে চেষ্টা করবে, করবেই বলে। ডাক্তার জোবাইদা তিনি হেলথ ক্যাম্প করে মানুষের সেবা দিচ্ছেন। তো এইটা তো মর্নিং শোজ দ্য ডেজ, যে আপনি নির্বাচিত হওয়ার আগে আপনি অনেকটাই আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। আমি এটাও আশাবাদী যে না, রাতারাতি দেশ পরিবর্তন হবে না, আমরা আশাহত হব, কিন্তু আমরা আশাবাদী যে না, ভালো শাসন আসতে যাচ্ছে। জি, রনি ভাই, একই জায়গায় একই বিষয়। প্রথমত হলো যে মদিনা সনদ নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা মদিনা সনদের পূর্বাপর আসলে জানেন না। প্রথমত হলো যে এটা একটা মাস্টারপিস, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে মদিনাতে যখন আল্লাহ রাসূল এলেন হিজরতের পরে, তখন ওখানে মোটামুটি 8 শ্রেণীর লোক ছিল, যারা মক্কা থেকে এসছে, এদেরকে মুহাজির বলা হতো, এবং ওখানে অন্যান্য যারা গোত্রের লোকজন ছিলেন যারা এদেরকে আশ্রয় দিলেন তাদেরকে আনসার বলা হতো। এটা প্রথম দুটো গ্রুপ। আর একটা ছিলেন আমজনতা। এর বাইরে শহরের মধ্যে বসবাস করতেন দুটো খুব গুরুত্বপূর্ণ, বনি খাজরাজ এবং বনি আউস গোত্র। টোটাল 5টা গোত্র হলো। আর ওখানে ইহুদিরা 3টা ইহুদির গোত্র ছিল, একটা হলো বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। এই 8টা গ্রুপের টোটাল লোক ছিল মাত্র 8,000 থেকে 10,000, অর্থাৎ মাত্র 10,000 লোকের মধ্যে একটি সম্প্রীতি স্থাপন করার জন্য একটা এই গোত্রসমূহের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেটিকে বলা হয় মদিনা চার্টার। এখন 8,000 লোকের সেই সময়ের 1400 বছর আগের সেই কন্ট্রাক্টটি 18 কোটি মানুষের জন্য কিভাবে প্রযোজ্য হবে, এটা পৃথিবীর
কোনো বড় বড় শাসকরা চেষ্টা করেন। তারা কেউ কখনো আওরঙ্গজেব, খলিফা দ্বিতীয় ওমর ইবনে হাফসুন থেকে শুরু করে যেটা মুর ডাইনেস্টি বলা হয়, তারা কেউ চেষ্টা করেনি মদিনা ডাইনেস্টি। এখন আমাদের বাংলাদেশে যারা মদিনা চার্টারের কথা হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে যে তারা এই জিনিসগুলো বুঝে না। এর কারণ মদিনা চার্টারে সবাই স্বাক্ষর করেছে, এমন তো হতে পারে তারা বুঝে শুনেই এটি বলেছেন, না বুঝে বলেছেন, বুঝলে এটা বলতো না। আমি যেটা বলতেছি, মদিনা চার্টার যখন হলো এর কিছুদিন পরেই করলো কি, এই গোত্রগুলো এগুলো মানলো না, এবং এই চার্টারের বাইরে যাওয়ার কারণে এই প্রত্যেকটা ইহুদি গোষ্ঠীর সাথে তাদের যুদ্ধ করতে হয়েছে। বনু খাজরা এবং বনু আউসের মধ্যে, এবং এদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুনাফেক আব্দুল্লাহ ইবনে ওয়াই, এই মুনাফেকদের সর্দার এই গোত্রের মধ্যে থেকে তৈরি হয়েছে, যারা মুসলমানদের তৈরি করলো। তো আপনি যদি বলেন হোয়াট ইজ দ্য আউটপুট অ্যান্ড রেজাল্ট ফর দ্য নেক্সট 3 years অফ মদিনা চার্টার, তাহলে আপনি এই ইতিহাসগুলো পাবেন। তাহলে আপনি যদি এখন মদিনা চার্টারের ভিত্তিতে একটা সম্মতি করতে যান, এবং 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস 1 বছর পরে যদি ওই মদিনাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটে, আপনি কি সামাল দিতে পারবেন? তো এখন হয় কি, অনেক কথা শুনতে খুব ভালো শোনায়, মঞ্চে খুব মানুষের হাততালি পাওয়া যায়, আর বেশিরভাগ মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, অনেকটা না বুঝিয়ে বলে, কিন্তু এটা আসলে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। আমাদের আসলে 2026 সনের বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে, যেটি আমাদের জন্য সবচেয়ে সুন্দরতম, যেটি আমাদের জন্য সবচেয়ে ভালো, এবং আমাদের যে হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড, আমরা এই শতাব্দীতে যা কিছু আবিষ্কার করতে পারবো, সঙ্গত কারণে 1400 বছরের ধর্মীয় বিধিবিধান যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসে, সেগুলোকে বাদ দিয়ে মানুষ সৃষ্টি যা কিছু 1400 বছর আগে হয়েছে ধরে নেওয়া হয়, এই যুগে যারা আবিষ্কার করবে তাদের সাথে ভালো হবে। তো আমরা সেটি করব। জামাতের মধ্যে অনেক মেধাবী লোকজন আছে, তারা সেই কাজ করবে। বিএনপির মধ্যে আছে, কিন্তু তারা বারবার শুধু আমাদের টেনে, কেউ 1400 বছর আগে, কেউ 1500 বছর আগে, কেউ 3000 বছর আগে, কনফুসিয়াসের যুগে, সক্রেটিসের যুগে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সক্রেটিস নিজে যেখানে 3 বেলা উপার্জন করে খেতে পারতেন না, তার স্ত্রী, 2জন স্ত্রী ছিল, একজন তাকে সকাল বিকাল মারতেন, এমন মার দিতেন মাথা সারা ফাটিয়ে ফেলতেন। এখন তার একটা ভালো ভালো কথার জন্য মানুষ পাগল হয়ে যায়, সক্রেটিস এই কথা বলেছে। তো যদি বলি যে ঠিক আছে, সক্রেটিসের ওই কথা ভালো, তার মধ্যে প্রাইভেট জীবন তুমি দেখাও। এই যে আমাদের অনেকগুলো শুনতে ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্র এমন একটা জিনিস, এখানে কথার কোনো মূল্য নেই যদি না আপনি কর্মটা ভালো করতে না পারেন। আমি রনিবার সাথে একটু যোগ করি, সেটা হলো মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি কিন্তু মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, এবং তারপরে এক্স্যাক্টলি আমরা দেখেছি যে খলিফাতের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এবং যেই প্রাণহানি, যেই প্রাসাদ ষড়যন্ত্র, কোনো কিছুই কিন্তু অন্য কিছু থেকে আলাদা ছিল না, কিন্তু স্বপ্নটা আমাদের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছিলেন, এখন স্বপ্নটা আমাদের দেখতে হবে, আমাদের এই ভালোর পথে কল্পনা করতে হবে, কারণ আশা মানুষকে বাঁচিয়ে রাখে। জি, আমরা আবারও শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে রনি ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, শাহিদ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি। আর 5 দিন প্রচারণার বাকি, 7 দিন পরে ভোট, 7ম দিনে ভোট। রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিজ এবং প্রচারণা এবং বাক্যযুদ্ধ বা বাকযুদ্ধ কী বার্তা দিচ্ছে? উৎসবমুখর ভোট হবে না কপালে ভাঁজ বাড়বে? টু বি অনেস্ট, মাই অনেস্ট রিয়েলাইজেশন ইজ উৎসবমুখর ভোটের কিছু ঘাটতি আমি এখনো দেখছি। আমি জানি টিআইবি বলেছে যে মব নিয়ন্ত্রণ করা না গেলে বিপত্তি আছে। এখন এইটার কোন লেভেলে নির্বাচনের দিন যাবে সেটা এখনো আমরা আজ করতে পারছি না, এবং অনেকেই আশঙ্কা করতে পারেন যে না, নির্বাচনের দিন পরিস্থিতি যথেষ্ট খারাপ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু ঘটছে আমি মনে করি এটা নিয়মতান্ত্রিক একটা বিষয়, এবং যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেটি দ্য স্কেল আপনি যদি দেখেন ইলেকশনের যে মহাযজ্ঞ, সেই যজ্ঞের তুলনায় নিতান্তই বলতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় খুব খুবই, যেমন আজকে ভুয়া সিল তৈরি করতে যে গ্রেপ্তার হয়েছেন, পরে দেখা গেল তারা জামায়াত ইসলামের একজন পালিয়ে গেছেন এক নেতা। একটা ভিডিও দেখলাম ঢাকা 15 আসনের জামায়াত ইসলামের যেই নির্বাচনী কেন্দ্র, এক নেতার বাসার ছাদ থেকে অনেকগুলো বাস এবং সাইজ করা বাস। তো দিস আর অ্যালার্মিং, লাইক ওয়াই, তুমি কেন? বাস তো অস্ত্র না, আগ্নেয়াস্ত্রও না, নিষিদ্ধও না, তো বাস তো বাড়িতে রাখতেই পারে। ঠিক আছে, যখন আপনি রাখবেন, তা বিএনপির কর্মীরা এরকম বাস রাখুক,
আপনি তখন বাসে বাসে যুদ্ধ করবেন, মাথা ফাটাইতে তো অস্ত্র লাগে না, আপনার হাত ভাঙতে তো অস্ত্র লাগে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন এগুলো উদ্দেশ্য ওরকম অবশ্যই কিছু? উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্যমূলক। এবং এই যে মাঠ দখলের যে হীন প্রচেষ্টা, গুন্ডা পান্ডা সন্ডা দিয়ে যে নির্বাচন করার প্রচুর সংস্কৃতি, আল্লাহ পাক আমরা ইনসাফের রাজনীতির নামে শুনছি যে এই দলটার কাছ থেকে তারাই সবচেয়ে বেইনসাফি কর্মকাণ্ডের এক্সাম্পল তৈরি করে যাচ্ছেন। এর চেয়ে খারাপ লাগা, এর চেয়ে লজ্জা আর খুব কম। মানে এটা আমি আশা করি আগামী 5 দিন আছে, তারা দে উইল রিফ্রেইন ফ্রম দিস অ্যাক্টিভিটিস, নাইলে পাবলিক উইল বি ভেরি ফিউরিয়াস এবং তারা উচিত শিক্ষা পাবে, এটা আমার ভয়। জি রনি ভাই, একই বিষয়ে প্রথমত হলো যে কনস্পিরেসি যে থিওরিটা, এটা হলো ইনফেরিয়ারের জন্য, দুর্বলের জন্য, অসহায়ের জন্য। তারা কনস্পিরেসি করে সুপ্রিয়ার হতে চায়। আর সুপ্রিয়ারের যে সমস্যা সেটা হলো অহমিকাবোধ। অহমিকাবোধ যদি তার অহমিকাটা না থাকে তাহলে সমস্যা হয় না। এখন গত 17 মাস ধরে বুকে পাথর চেপে দিয়ে বিএনপি যে ধৈর্য ধারণ করছে টিল টুডে, আজকের দিন পর্যন্ত, এটা আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে যে এটা অসম্ভব ব্যাপার। এবং বাকি 5 দিন যদি মানে তারা, আপনার বিশ্বাস হয় না যে বিএনপির চেহারা এমন? না, এত ধৈর্য ধারণ করাটা আসলে অবিশ্বাসী বিএনপি না, যে কোনো লোকেরই বিপুল সংখ্যাধিক্য থাকলে, ক্ষমতা থাকলে, অর্থ থাকলে ধৈর্য ধারণ করা যায় না। এখন তাদেরকে যেভাবে টিটকারি করছে, খুঁচা দিচ্ছে, যেভাবে কথাবার্তা বলছে, বিশেষ করে মির্জা আব্বাস। না, মির্জা আব্বাস তো আছি, তারেক রহমান সাহেবকে কী হলো 1 2 3 4 টিনের চালে কাউয়া, এই সমস্ত কথাবার্তা বলে কোনো মানুষের মেজাজ গরম থাকে? তারেক রহমান সাহেবের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে সারা বাংলাদেশে, অন্য কোনো নেতা আবার আজকে তো গতকালকে দেখলাম এক জামায়াতের আমির বললেন যে তোর কার্ড নিয়ে তুই থাক। আরে ওসব ওইগুলো তো ভালো, যদি আমি আপনাকে বলি, না, তুই শব্দ তো আসলে ঠিক না। শেখ হাসিনার জমানাতে যদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে কোথাও 1 2 3 4 টিনের চালে কাউয়া শেখ হাসিনা এরকম যদি বলতো, ছাত্রলীগ যুবলীগের ছেলেগুলো 32টা দাঁত টেনে টেনে খুলে ফেলতো সাঁড়াশি দিয়ে। এটা আপনি লিখে রাখেন। তার মানে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে। অবশ্যই ধৈর্য পরিচয়, এবং এই ধৈর্যটা যদি বাকি 5 দিন থাকে, ইলেকশনের দিন থাকে, যারা ইনফেরিয়ার তারা চেষ্টা করলেও এখানে অনার সৃষ্টি করতে পারবে না। কিন্তু বিএনপি যদি ধৈর্য হারিয়ে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মানে ষড়যন্ত্র বা চেষ্টা চলছে বিএনপি যাতে ধৈর্য সন্দেহ হারাতে নেই। পারে। তো হ্যাঁ, আমি রনিবার সাথে এভরিডে এই প্রচেষ্টা চলছে। আপনি মির্জা আব্বাসের বাসার সামনে যে বলছেন তুই চাঁদাবাজ, তুই চাঁদাবাজ, ও বলছে তুই বাবা চা খেয়ে যা আমার বাসায়, কিন্তু ওটাও বলছে না তুই আমাকে চাঁদাবাজি করবি বলে চা। সো আপনাকে পায়ে পাড়া দিয়ে আপনাকে চেষ্টা করা হচ্ছে, মানে পা সরিয়ে নিচ্ছে বিএনপি। অনাকাঙ্ক্ষিত। এখন বিএনপি রনি ভাই যেটা বললেন, হ্যাঁ, এখন আপনি বলছেন নির্বাচন আমরা পর্যন্ত, শেষ করব। নির্বাচন পর্যন্ত যদি ঠিক থাকে তার অর্থ নির্বাচনের পরে কি বিএনপি ফেরোসাস হয়ে যাবে? আই ডোন্ট থিংক দ্যাট উড বি আ গুড আমরাও প্রত্যাশা করি না যে রিভেঞ্জ হোক। নো, এই যে নতুন রাজনীতি, সহনশীলতার রাজনীতির নমুনা আমরা দেখছি, ইট মে প্রিভেইল। আমি এটাই প্রার্থনা করি। ক্ষমতা আসলে ওই যারা আছে তারা কেউ সবাই করতে পালাবে। আওয়ামী লীগ জমানাতে যেভাবে করতে পালিয়েছিল তখন আর ওই রিভেঞ্জ নেওয়ার কোনো প্রশ্নই আসবে না। মানে বর্তমানে কি গুপ্ত হয়ে যাবে আবার? কোথায় যে যাবে খুঁজেই পাবে না, খালি সারা দিন মসজিদ মন্দিরে আপনি না, দেখবেন কিন্তু যে- আমরা প্রত্যাশা করি রনি ভাই কেউ পালাবে না। এই বাংলাদেশে সবাই নাগরিক মর্যাদা নিয়ে এবং নাগরিক অধিকার নিয়ে সবাই বীরদর্পে ঘুরে বেড়াক এবং স্বাধীনভাবে সমালোচনা এবং মত প্রকাশ আপনার ডিজায়ার সুভাষিস, মানে আপনার যে চিন্তা ভাবনা করছেন এটা বরকত দিক আল্লাহ। জি রনি ভাই, আপনাকে ধন্যবাদ শাহিদ ভাই আপনাকেও। আমিন। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।